জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ দিনভর নানা আয়োজন, সব পক্ষের উপস্থিতিতে বিকেলে ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। 5 আগস্টের বিজয়ের সর্বমহলে প্রশংসিত হয় সেনাবাহিনীর ভূমিকা। জুলাই হত্যাযজ্ঞের বিদেশি স্বীকৃতি প্রয়োজন নেই বলছেন বিশ্লেষকরা। পরিবহনের বেপরোয়া গতিতে মরণ ফাঁদে পরিণত গাজীপুরের কালিয়াকুর মাওনা আঞ্চলিক সড়ক, ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। এবং কক্সবাজার সমুদ্র সৈকতে সাগরের ঢেউয়ের 7 কিলোমিটার ভাঙন, হুমকির মুখে মেরিন ড্রাইভ সহ বিভিন্ন স্থাপনা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনার সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। শুরুতেই রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। ঐতিহাসিক 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের চূড়ান্ত বিজয়ের দিন আজ। ছাত্র জনতার অবিশ্বাস্য জাগরণ ঠিক যেন জনবিস্ফোরণ। ভেদ ছিল না জাতি, ধর্ম, বর্ণ কিংবা বয়সের। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠেছিল কোটি সোচ্চার কণ্ঠ। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরাচারী শেখ হাসিনা। 36 দিনের সেই যুদ্ধটা ছিল কঠিন, ছিল নির্মমতার, ছিল শহীদদের স্মৃতিস্মারক। জুলাই জাগরণের সেই গল্পই থাকছে মনিরুল ইসলামের রিপোর্টে। ছবি তুলেছেন আবু তালেব জয়। একটি 36 জুলাই বদলে দেয় সবকিছু। দীর্ঘ 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভে রচিত হয় এক বদলে যাওয়া বাংলাদেশের গল্প। অপ্রতিরোধ্য তারুণ্যের এ যেন এক নতুন বাংলাদেশ। দেশে যখন চলছে অধিকার হরণের চর্চা, দলীয়করণ, লুটপাটের একের পর এক মেরুকরণ, ঠিক সে সময় জাতিকে আলোর পথ দেখায় তরুণ প্রজন্ম। আবু সাইদের প্রসারিত দুহাত আর এক হাতে বাঁশের লাঠি যেন নজরুলের বিদ্রোহী কবিতার সেই রণতুর্য। দেশে তখন কড়াকড়ি কারফিউ, মোড়ে মোড়ে সেনাবাহিনীর চেকপোস্ট। প্রথম কারফিউ ভেঙে রাজপথে নেমে আসেন সাবেক সেনা কর্মকর্তারা। মহাখালী থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। ঢাকার প্রবেশপথও সম্পূর্ণ বন্ধ। এসবের কোনো তোয়াক্কা না করেই মার্চ টু ঢাকা পদযাত্রায় আসতে থাকেন লাখো ছাত্র জনতা। শেখ হাসিনা তখনও ক্ষমতা ধরে রাখার চেষ্টায় মত্ত। প্রবেশপথগুলোতে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। দুপুরের দিকে হাজার হাজার মানুষ শাহবাগে জড়ো হতে থাকেন। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরও আইনশৃঙ্খলা বাহিনী রাজধানী সহ সারা দেশে ছাত্র জনতার উপর গুলি চালায়। এদিনও অনেক মানুষ আহত এবং নিহত হন। এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এই সন্তানরা রাখবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বিজয় ছাত্রদের বিজয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার পদত্যাগের খবর নিশ্চিত করার পর জনতার উল্লাসে চারিদিক মুখরিত হয়ে ওঠে। সেই মুহূর্তে শেখ হাসিনার ক্ষমতার আধিপত্য এবং আওয়ামী লীগের কথিত রাজনৈতিক দুর্গ এক মুহূর্তেই ভেঙে পড়ে। আমরা কখনো কল্পনা করতে পারিনি যে এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ছাত্ররা বিজয় মিছিল নিয়ে নামবে। রাজধানীর রাজপথ দখলে নেয় লাখ লাখ মানুষ। তাদের মধ্যে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা শেখ হাসিনার বাসভবন গণভবনে প্রবেশ করে বিজয় উদযাপন করে। শুধু গণভবনই নয়, শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জাতীয় সংসদেও প্রবেশ করে। সবাই রাজপথে নেমে দীর্ঘদিনের এক নায়কতান্ত্রিক শাসনের পতন উদযাপন করে। এত বেশি আনন্দ, কিন্তু তার সাথে আসলে মনে পড়তেছে আবু সাইদ বা হচ্ছে যে মুগ্ধ, যাদের কারণে আসলে আমরা এখান পর্যন্ত আসতে পেরেছি। অভিজ্ঞ মানুষগুলিও তাদের মুখ খুলছে এবং আমাদের পাশে এসে দাঁড়াইছে। এ বিজয় যে গণমানুষের, শ্রাবণেও যে বসন্ত আসে, তারই যেন জলজান্ত উদাহরণ 36 জুলাই তথা 5 আগস্ট। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ঐতিহাসিক 5 আগস্ট উপলক্ষে বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার এক বার্তায় বিষয়টি জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে বলা হয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। সব রাজনৈতিক দল ও জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি এবং আহত যোদ্ধাদের উপস্থিতিতে এই ঘোষণাপত্র পাঠ করা হবে।
দিনটি উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জুলাই বিপ্লবের অন্যতম অংশীদার ছিল সেনাবাহিনী। কারফিউ ভেঙে ছাত্র জনতার সঙ্গে সেনা কর্মকর্তারাও মিশে যান বলে জানান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। অন্যদিকে জুলাই আন্দোলনে যে হত্যাযজ্ঞ হয়েছে তার বিদেশি স্বীকৃতির প্রয়োজন নেই বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। রেজা খানের রিপোর্ট। দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে জুলাই আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয়। নিরস্ত্র ছাত্র জনতার মুখোমুখি না হয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তারা। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে কারফিউ ভেঙে সেনা কর্মকর্তারাও নেমে আসেন রাজপথে, আর সেনাপ্রধানের ভূমিকাও ছিল অসাধারণ। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন। 2রা আগস্ট থেকে ডিওএসএসে সেনা কর্মকর্তারা ছাত্র জনতার সঙ্গে মিশে যান। স্বয়ং সেনাপ্রধান জুলাই গণ অভ্যুত্থানের অংশ বলে জানান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। 8টার সময় কচুকে চেকপোস্টে এসে বসে পড়ি। অল মিলিটারি অবস্থা পৃথিবীর ইতিহাসে নাই। সেনাপ্রধান আওয়ামী লীগের যত আপন আত্মীয় হোক, সে কিন্তু বিপ্লবের একটা অংশ। হাসিনা যাওয়ার পর ফ্যাসিস্ট মুক্ত করা আমরা করতে পারছি, এটা আমি এটার জন্য গর্ব করি। আমরা মিলিটারি অফিসার এই জায়গায় এক ছিলাম। সে সময় ঢাকা সেনানিবাসের আয়নাঘরে বন্দী ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। তিনি জানান তার অনুভূতি। কচুক্ষেতে যেখানে ডিজিএফএ কমপ্লেক্সটা, ওটা পশ্চিম দিক থেকে হলো আপনার ঢাকা বিমানবন্দরে যখন প্লেন টেক অফ করে ওটার উপর দিয়ে যায়। জুলাইয়ের মাঝামাঝি থেকে আমি দেখলাম যে প্লেনের আওয়াজ কমে গেল। আমার তখন মনে হলো যে কিছু একটা হচ্ছে বাইরে, কি হচ্ছে এটা বোঝার ঘূর্ণাক্ষরে কোনো সম্ভাবনা ছিল না। অবশেষে সম্মিলিত প্রচেষ্টায় আসে কাঙ্ক্ষিত বিজয়। দুঃসাহসিক আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনা। সকল মানুষের স্রোত এসে মিশেছে এই ফার্মগেটের ওভারব্রিজ থেকে। আমরা দেখানোর চেষ্টা করছি, প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে মানুষের জনস্রোত, এই স্রোত কিন্তু শেষ হচ্ছে না। হাসিনার পলায়নের পর নতুন এক স্বাধীনতার উল্লাসে রাজপথ প্রকম্পিত করে তোলেন ছাত্র জনতা। দেশটাকে সুন্দর মতো আমাদের চলুক। স্মরণীয় সাল, স্মরণীয় বৎসর। এত বেশি আনন্দ। ইউনাইটেড কিংডম থেকে আসছি শুধু দেশ স্বাধীন করার জন্য। জুলাই হত্যাযজ্ঞে অন্তত 1400 মানুষের প্রাণহানির তথ্য জানায় জাতিসংঘ। যদিও এ হত্যাকাণ্ডের বিদেশি স্বীকৃতির প্রয়োজন নেই বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। স্বীকৃতি বাইরের দিচ্ছে বলে জুলাই স্বীকৃতি পাবে এই চিন্তা থেকে আমাকে দূরে থাকতে হবে। স্বীকৃতি আমাদের জনগণই দিবে। অভ্যুত্থানের মাহাত্ম্য ধরে রাখতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও পারস্পরিক ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি। পরিবর্তন করার পরে যদি দেখি যে অরাজকতা বেড়ে গেছে, মব ভায়োলেন্স বেড়ে গেছে, তখন দেখা যাবে যে জুলাইয়ের যেই পজিটিভ সাইডটা সেটা আর থাকবে না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। জরুরি ভিত্তিতে পুরনো ব্যবস্থা সংস্কার, ডিজিটাল স্বচ্ছতা বাড়ানো সহ প্রবীণ নাগরিক ও নারীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সেবার জন্য সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এই মন্ত্রণালয় এখনও 2013 সালের একটি ব্যাকনেটেড মডেলের উপর ভিত্তি করে কাজ করে। জরুরি ভিত্তিতে এটি সংশোধন করা দরকার। জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর বয়ানে উঠে আসে এমন বক্তব্য। সোমবার সকালে বিচারপতি গোলাম মুর্তুজার মজুমদারের নেতৃত্বে 3 সদস্য ট্রাইব্যুনালে এই শুনানি হয়। এদিন আদালতে তৃতীয় সাক্ষীর সাক্ষ্য এবং জেরা শেষ হয়েছে। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 6 আগস্ট। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই আগস্টের সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হয় সোমবার সকাল 11:15টার দিকে। এদিন আদালতে উপস্থিত থেকে সাক্ষ্য জেরা শোনেন এই মামলার গ্রেফতার একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি এখন রাজসাক্ষী।
ট্রাইব্যুনালের প্রথম মামলার দ্বিতীয় সাক্ষী আব্দুল্লাহ আলী ইমরান জানান, কোটা বিরোধী আন্দোলনে 19 জুলাই গুলিবিদ্ধ হন তিনি। কয়েকটি হাসপাতাল ঘুরে ভর্তি হন নিটোর পঙ্গু হাসপাতালে। সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। এরপর নেওয়া হয় তৃতীয় সাক্ষীর বয়ান। 2024-এর 18 জুলাই যাত্রাবাড়িতে কাজ থেকে ফেরার পথে গুলিবিদ্ধ একজনকে বাঁচাতে গিয়ে পুলিশের গুলিতে একটি চোখ হারান তিনি। পারভিন কিভাবে একজন মুমূর্ষ রোগীকে, মুমূর্ষ আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। তার চিকিৎসা করা হয়নি, 5 তারিখের আগে ভালো হবে সেটার বর্ণনা দিয়েছেন, 5 তারিখের পরে তার চিকিৎসা ভালো হয়েছে সেটা বলেছেন। উনি এই ঘটনার জন্য যারা দায়ী তাদের নাম বলেছেন, একজনের নাম বলেছেন এবং তার বিচার। 3 জনই শেখ হাসিনাকে দায়ী করেছে। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। গাজীপুরের কালিয়াকুড়ে মাওনা আঞ্চলিক সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। গাড়ির বেপরোয়া গতি আর অদক্ষ চালকের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অনিরাপদ ও এই সড়ক দুর্ঘটনার প্রতিকার ও নিরাপদ সড়কের দাবি সাধারণ মানুষের। তবে সড়ক দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কালিয়াকৈর ফুলবাড়িয়া আঞ্চলিক প্রায় 14 কিলোমিটার সড়কটিতে রয়েছে 26টি বিপজ্জনক মোড়। এসব মোড়ে মোড়ে ওভারটেকিং, অনিয়ন্ত্রিত গাড়ি চালানো এবং যাত্রী ওঠানো নামানোর কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। গত 2 মাসে সড়কটিতে প্রায় অর্ধশত যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে। এদের মধ্যে অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, মৃত্যু হয়েছে অন্তত 25 জনের। এমন কোনো দিন নেই যে আপনার ট্রাক মনে করেন অ্যাক্সিডেন্ট না হইতাছে এবং না পড়তাছে। চলতি অনেক ভয় লাগে, মনে হয় যে অনেক অপরিচিত গাড়ি ঢুকার কারণে মনে হয় আবরা কাবরা ঢুকে এই অ্যাক্সিডেন্ট হয়। গাড়ি বেপরোয়া ভাবে চলে, যার কারণে মনে করেন দুর্ঘটনা বেশি হয়। সিএনজির জন্য গাড়ি ওভারটেক করতে পারে না, রং রাস্তাতে গাড়ি আসে, তার জন্য অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন। রোডের টার্নিং ঠিক করতে হবে, রাস্তা বড় করতে হবে, বড় না করলে রাস্তায় চলবে না। কালিয়াকৈর ফুলবাড়িয়া সড়কে 3 চাকার যান চলাচল বন্ধ রাখার আশ্বাস দিয়েছেন এ পরিবহন শ্রমিক নেতা। 3 চাকার গাড়ি, 3 হুইলার, অটো, সিএনজি এটাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আমাদের সাধ্য অনুযায়ী আমরা মালিক শ্রমিক মধ্যে আমাদের যতটুকু পাওয়ার আছে, ক্ষমতা আছে, সেটাকে আমরা প্রয়োগ করব। সড়কে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হবে না বলে জানালেন পুলিশ। আমরা ইতিমধ্যে ইউনো মহোদয় এবং স্থানীয় পরিবহন শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি। আমরা অতি শীঘ্রই এই যে ফিটনেসবিহীন গাড়ি সিএনজি গুলার ব্যবস্থা নিব এবং দুর্ঘটনা যাতে না ঘটে এর জন্য আইনগত পদক্ষেপ নেব। সরকার সড়ক নিরাপদ করতে কার্যকর উদ্যোগ নেবে, এমনটাই আশা সচেতন মহলের। আফরিন পপি, মোহনা সংবাদ। উত্তাল সাগরের তীব্র ঢেউয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের প্রায় 7 কিলোমিটার বাড়িয়াড়ি একের পর এক ভাঙছে। উপড়ে গেছে শতাধিক ঝাউগাছ। এছাড়া ভাঙনের কবলে পড়ছে মেরিন ড্রাইভ সড়কের 10টি স্থান। এমন বাস্তবতায় ঝুঁকির মুখে আছে হোটেল, রেস্টুরেন্ট, দোকান ও পর্যটন ব্যবসা। টেকসই পরিকল্পনা গ্রহণ প্রয়োজন বলছে কর্তৃপক্ষ। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বৈরী আবহাওয়ায় কক্সবাজারের উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র ভাঙন। কলাতলি থেকে নাজিরার টেক পর্যন্ত প্রায় 7 কিলোমিটার সৈকতের বালিয়াড়ি ভাঙছে। বড় বড় ঢেউয়ের আঘাতে উপড়ে গেছে শতাধিক ঝাউগাছ। রাস্তাঘাট ভেঙে অনেক জায়গায় ছিঁড়েছে বৈদ্যুতিক তার। এতে হুমকির মুখে পড়েছে সরকারি ও বেসরকারি বহু স্থাপনা। জিওব্যাগ ফেলে ইট ও বালু দিয়ে ভাঙন ঠেকাতে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। আগত পর্যটকরা বলছেন, ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ঢেউর স্রোতে
এভাবে ভেঙে যাচ্ছে, ঝাউবনগুলো উজাড় হয়ে যাচ্ছে, এতে পরিবেশ অনেক বিপর্যস্ত হচ্ছে। এগুলো আমাদের অনেক ছায়া দিত, এখন কিন্তু ওইদিকে বসার মতো কোনো অবস্থা নেই। আমরা গত বছর আসছি, এই জায়গায় চমৎকার কিছু স্মৃতি আমাদের ছিল, তার ভেঙে গেছে, ঝাউবনগুলো মনে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। সামনের বছর আইসে আসলে এই আগের ভিউটা পাবো কিনা সেটাই এখন ভাবার বিষয়। বিশিষ্টজনদের অভিমত, মেরিন ড্রাইভ সড়ক ও সৈকতের ভাঙন রক্ষা করতে হলে টেকসই পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। মেরিন ড্রাইভ এবং চা বাগানকে যদি রক্ষা করতে হয় আমাদেরকে অবশ্যই একটা টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। মেরিন ড্রাইভ রুট রক্ষা পাবে, অন্যদিকে যে সাগর পাড়ের যে সৌন্দর্য চা বাগান রক্ষা পাবে। সাগরের করাল ঘাসে কবিতার চত্বর থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত প্রায় 2.5 শতাধিক ঝাউ গাছ জোয়ারের সাথে ভেসে যাওয়ার কথা জানালেন এই বন কর্মকর্তা। প্রায় 2 থেকে 250 গাছ পানির জোয়ারের সাথে ভেসে চলে গেছে। এই বাগান আসলে রক্ষা করার জন্য আসলে আমাদের প্রাকৃতিকভাবে আসলে খুবই কষ্ট হচ্ছে। আমাদের সেন্ট মার্টিন থেকে শুরু করে আমাদের উপকূলীয় এলাকা সব জায়গায় কিন্তু এই ভাঙন দেখা দিচ্ছে। দ্রুত ভাঙন প্রতিরোধ করা সম্ভব না হলে মেরিন ড্রাইভ সহ সৈকতের একাধিক পয়েন্টে বিলীনের মুখে পড়তে হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ওকে স্যার। নওগাঁয় 7 দিনব্যাপী বৃক্ষরোপণ মেলা উদ্বোধন করা হয়েছে। শহরের নওজোয়ান মাঠে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। জুলাই আগস্ট মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। নড়াইল জজ কোর্ট অঙ্গনে এর কর্মসূচি করা হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি এর অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মহাসড়ক অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চনে বিরাপ খালপাড় এলাকায় বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ আব্দুল মতিন চৌধুরীর 13তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে আরম্ভ নড়াইলে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় সদরের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। নওগাঁর মান্দা উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোসাম্মদ শারমিন জাহান সাথী, উপজেলার 1 নং ভার্সো ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশালে মাদক নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নগরীর 10 নম্বর ওয়ার্ডে রাজ্জাক স্মৃতি কলোনি এলাকায় দিনব্যাপী মাদক বিরোধী এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আরও একটি রক্তাক্ত দিন পার করল গাজাবাসী। গত 24 ঘন্টায় ইসরায়েলি বর্বর হামলায় প্রাণ গেছে আরও 94 ফিলিস্তিনির। এদের মধ্যে 36 জনই ত্রাণ সংগ্রহ করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মে মাসের পর থেকে এ পর্যন্ত 1400-র বেশি মানুষকে ত্রাণ নেয়ার সময় গুলি করে হত্যা করা হয়েছে। এদিকে গাজা উপত্যকায় দিন দিন বাড়ছে অনাহারে মৃতের সংখ্যা। জাতিসংঘের তথ্য মতে গাজায় 5 বছরের কম বয়সী শিশুরা অপুষ্টির কারণে মৃত্যু ঝুঁকিতে রয়েছে। এছাড়া প্রতিদিন গাজায় 84 ট্রাক ত্রাণবাহী পণ্য প্রবেশ করে, তবে দুর্ভিক্ষ মোকাবেলায় প্রয়োজন অন্তত 600 ট্রাক। এবার খেলার খবর। এশিয়া কাপের আগে দেশের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। আগামী 26 আগস্ট বাংলাদেশে পা রাখবে ডাচ দল। 30 আগস্টে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-20। এরপর 1 সেপ্টেম্বর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ হবে 3রা সেপ্টেম্বরে। পুরো সিরিজটি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এদিকে এই সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে মিরপুর 6 আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প, যা চলবে 15 তারিখ পর্যন্ত। 5 দিন বিরতি দিয়ে 20 আগস্ট শুরু বাংলাদেশ দলের সিলেট ক্যাম্প। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, পতনের আগের রাতেও দমনের চেষ্টায় ছিলেন শেখ হাসিনা। পৃথিবীর সব সরকারের ভেতরে সরকার থাকে।
মৌলিক সংস্কারের শর্ত সাপেক্ষে একমত হওয়া উদ্বেগজনক। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে ফিরে এলো নতুন বিজয়ের দিন। সংসদের দক্ষিণ প্লাজায় ৮ জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আসতে পারে ডিসেম্বরের মধ্যে। এরপর আমার হাতে আছে সমকাল। সমকাল শিরোনাম করেছে রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার ঝুঁকি রয়েছে। নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন শেখ হাসিনা। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ইতিবাচক উত্তর দেয়নি ভারত। দর্শক, এ পর্যায়ে আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে স্বৈরাচার পতনের ৫ই অগাস্ট আজ, ছাত্র জনতার রক্তস্নাত বিজয়ের দিন, নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে। এই পর্যায়ে আমার হাতে আছে যুগান্তর। যুগান্তর শিরোনাম করেছে জুলাই ঘোষণাপত্র আজ পাঠ করবেন প্রধান উপদেষ্টা। হিংস্র ফ্যাসিবাদের পতন, শেখ হাসিনার নির্দেশ ছিল নো রিলিজ নো ট্রিটমেন্ট। দর্শক, সবশেষ আমার হাতে আছে দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে হাসিনাস ফাইনাল ডেজ বিফোর দ্য ফল, জুলাই রিকিল্ডেড দ্য হোপ ফর এ জাস্ট কান্ট্রি, দ্য ডে দ্য পিপল ট্রাইম্ফ। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ, দিনভর নানা আয়োজন। সব পক্ষের উপস্থিতিতে বিকেলে ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। ৫ আগস্টের বিজয়ের সর্বমহলে প্রশংসিত হয় সেনাবাহিনীর ভূমিকা। জুলাই হত্যাযজ্ঞের বিদেশি স্বীকৃতির প্রয়োজন নেই বলছেন বিশ্লেষকরা। পরিবহনের বেপরোয়া গতিতে মরণ ফাঁদে পরিণত গাজীপুরের কালিয়াকুর মাওনা আঞ্চলিক সড়ক, ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। এবং কক্সবাজার সমুদ্র সৈকতে সাগরের ঢেউয়ের 7 কিলোমিটার ভাঙন, হুমকির মুখে মেরিন ড্রাইভ সহ বিভিন্ন স্থাপনা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।